সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ। মঙ্গল হচ্ছে চতুর্থ ঘর, যেটা বৃশ্চিক রাশি, সাধারণ রাশি মঙ্গলের, এবং ভাগ্যের ঘর যেটা মেষ রাশি, মূল ত্রিকোণ রাশি মঙ্গলের। তো এই দুটি ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি, শত্রুদের ঘর। তো শত্রুদের ঘরে মঙ্গল সবসময় কারক হয়ে যায়, কারণ মঙ্গলকে বলা হয় সেনাপতি। সেনাপতি যখন শত্রুদের ঘরে অবস্থান করবে তখন বলবান অবস্থায় চলে আসে। তো এতদিন উত্তরা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছিল এই সিংহ রাশির অধিপতি সূর্যদেবের নক্ষত্র। এবার এই 14 তারিখে মঙ্গল, এই 14ই আগস্টে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে, অবস্থান করবে চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে। এবং এই নক্ষত্রে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে। তবে হস্তা নক্ষত্রে অবস্থান করছে এটা ঠিক, তবে এখানটাতেও কিন্তু সূর্যের কানেকশনটা থেকেই যাচ্ছে। হস্তা নক্ষত্র সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য যখন উদয় হয় তখন তার যে কিরণটা পৃথিবীতে পড়ে, বা যে আলোটা আমাদের দেহের মধ্যে পড়ে, সেটা কিন্তু যথেষ্টভাবে মানব দেহকে যথেষ্ট একটা প্রভাবিত করে। তো সূর্য থেকে প্রশাসন জিনিসটাকে দেখা হয়, সূর্য থেকে মান সম্মান খ্যাতি যশ সমস্ত কিছু দেখা হয়, যার জন্য এখানটাতে সূর্যও কিন্তু কারক হয়ে যাচ্ছে। এর অধিপতি দেবতা হচ্ছে আবার এই সূর্যদেবী। তো যাই হোক, এই হস্তা নক্ষত্র থেকে মঙ্গলের কী প্রভাব পড়বে সিংহ রাশির উপর, সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু কিন্তু তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। মঙ্গল 14ই আগস্ট নক্ষত্র পরিবর্তন করবে। তো মঙ্গলের এই পরিবর্তনের আগে এবং পরেও কিন্তু ভালো ভালো পরিবর্তন হবে এই সিংহ রাশির ক্ষেত্রে। যেমন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হয়ে গেল। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, পঞ্চম ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে, এবার নিজের নক্ষত্রে চলে আসছে, পুনর্বসু নক্ষত্রে। এবং তার সাথে শুক্রদেব রয়েছে, শুক্রদেব 21 তারিখ পর্যন্ত থাকছে। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু অবস্থান করছে শুক্রদেব এই পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। শুক্র হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং যোগাযোগের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান। তাহলে দুই গুরুর একটা ভালো জুতির প্রভাব এই সময়কালে পড়বে এই সিংহ রাশির উপর। এবং পরবর্তী সময়ে আবার শুক্র রাশি পরিবর্তন করবে। তো শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন তো অবস্থান করবে দ্বাদশ ঘরে, তখন বুধের সাথে আবার জুতি তৈরি হয়ে যাবে। বুধ আর শুক্রের মিলিত জুতির একটা ভালো প্রভাব পড়বে। এটা একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে দ্বাদশ ঘরে। বিদেশ সংক্রান্ত কাজগুলো থেকে যথেষ্ট ইনকামের সোর্স থাকবে। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা করব। এবং এর মাঝখানে আবার বুধ কিন্তু মার্গী হয়েছে, 11 তারিখে বুধ মার্গী হয়ে গেছে। আর তার সাথে আবার সূর্য কিন্তু আবার ওই 17 তারিখে রাশি পরিবর্তন করে নিজের রাশির উপর চলে আসবে। অর্থাৎ নিজের রাশিতে সূর্য হচ্ছে কি রাজা। এবার রাজা নিজের রাশিতে অবস্থান করা মানে একটা বিশাল ব্যাপার। তারপর আবার ভাগ্যের সঙ্গটাও পেয়ে যাচ্ছে, কারণ মঙ্গল ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি। এবার মঙ্গলের যে দৃষ্টিগুলো সেগুলোও তো যথেষ্ট ভালো জায়গাতে পড়ছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, দেবগুরু বৃহস্পতির রাশিকে দেখছে, যেটা হচ্ছে ধনু রাশি। অপরদিকে দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জুতির মিলিত দৃষ্টি পড়ছে ধনু রাশিতে, গুরুর মূল ত্রিকোণ রাশি। আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে যে অষ্টম ঘর, যেটা মীন রাশি। মীন রাশিতে শনি অবস্থান করছে, শনির সাথে মঙ্গলের সমসপ্তম যোগ তৈরি হয়েছে। তো শনি আবার দেবগুরু বৃহস্পতির দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। আর অপরদিকে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি, সেই অষ্টম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘরকে দেখছে। তো ভাগ্যের ঘরের অধিপতি যখন ভাগ্যের ঘরকে দেখবে, নিজের ঘরকে দেখবে, সেটা আবার ভাগ্যেরই ঘর। তাহলে ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি ঘটাবে এই সময় মঙ্গল। অনেক দিক থেকে কিন্তু অনেক উন্নতির দিকে যাবে এই সিংহ রাশি। তবে সিংহ রাশিকে এটা ভুললেও চলবে না যে শনির ঢাইয়া চলছে, এবং শনি যে নক্ষত্র অবস্থান করছে সংঘর্ষ অবশ্যই দিবে। শনি সংঘর্ষ কিছু না কিছু তৈরি করবে, কিন্তু সংঘর্ষের মধ্যেই কিন্তু আবার ভাগ্য লুকিয়ে থাকবে, সংঘর্ষের মধ্যে আবার লাভ জিনিসটা লুকিয়ে থাকবে, সমস্ত কিছুই থাকবে। এটাও কিন্তু বুঝাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। এরপরে রাশির অধিপতি সূর্য যখনই রাশি পরিবর্তন করে চলে আসবে নিজের রাশির উপর, তখন কী হবে, সূর্য রাজার ঘরে চলে আসবে। তখন অনুশাসন জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে সিংহ রাশির ক্ষেত্রে।
অনুশাসন জিনিসটা বৃদ্ধি পেয়ে যাবে, কর্ম করার গতি, কর্মকাজে যে একটা উন্নতি, কর্মের থেকে একটা যে কোষাগারের লাভ, যেহেতু ধনসম্পত্তির ঘরে মঙ্গল অবস্থান করছে, তো কোষাগারে কীভাবে ধনসম্পত্তি বৃদ্ধি হবে সেটাও কিন্তু যোগ তৈরি হবে এই সিংহ রাশির ক্ষেত্রে। খুবই সুন্দর একটা অবস্থান, খুবই ভালো অবস্থান। শনির ঢাইয়া চলছে, তার মধ্যেও যে একটা এত সুন্দর অবস্থান গ্রহদের হয়ে গেছে, এটাই তো বিশাল ব্যাপার। কারণ দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এখানটাতে কিন্তু 11 মাস থাকবে এই নক্ষত্রে, লাভের ঘরে থাকবে 11 মাস। তার মধ্যে আবার রাশি পরিবর্তন করবে, সাময়িক দ্বাদশ ঘরে অবস্থান করবে উচ্চ অবস্থায়। কিন্তু সূর্যের মানে সিংহ রাশির ক্ষেত্রে যে 11 মাস একটা এত সুন্দর পরিবেশ তৈরি হবে সিংহ রাশির ক্ষেত্রে, খুবই একটা ভালো অবস্থান। অর্থাৎ শনির ঢাইয়া সেরকমভাবে কাজ করতে পারবে না জীবনে। হ্যাঁ, তবে যাদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের এখানটাতে শুল্ক লাগু থাকবে, আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের যেখানে খুশি সেখানে যোগাযোগ করতে পারেন, কিন্তু অবশ্যই করবেন, কারণ সময়ই হচ্ছে ভালো সময়। এই ভালো সময়ের মধ্যে কিভাবে সময়কে আরও ভালো করা যায় সেটা একমাত্র জ্যোতিষী বলতে পারবে। তো যাই হোক, এই যে হস্তা নক্ষত্র, এই নক্ষত্রটা কিন্তু একটা সত্যিই খুব ভালো নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। চন্দ্র সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশপতি, কিন্তু চন্দ্রের সাথে সাথে তো সূর্যেরও কানেকশন থাকছে এই নক্ষত্রে, এবং তার সাথে থাকছে বুধেরও কানেকশন থাকছে। কারণ কন্যা রাশিতে কিন্তু এই নক্ষত্রটারই পড়ছে 4টি চরণ পড়ছে, আর এই নক্ষত্রের বিস্তারই হচ্ছে কন্যা রাশিতে 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এর বিস্তার। তো বুধের একটা কি, বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বুদ্ধির কারক, স্মরণশক্তির কারক, ব্যবসার কারক। দ্বাদশ ঘরে পড়ে গেছে বুধের মূল ত্রিকোণ রাশি, দ্বাদশ ঘরে বলছি, ধনসম্পত্তির ঘরে পড়ে গেছে বুধের মূল ত্রিকোণ রাশি, এবং চন্দ্রের নক্ষত্রটাও পড়ে গেছে এই কন্যা রাশিতে। 4টি চরণই পড়ছে এই কন্যা রাশিতে। তো 4টি চরণের যে একটা প্রভাব, এটা কিন্তু খুব ভালো প্রভাব পাবে এই সিংহ রাশি। আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই যে এই নক্ষত্রটা এমন একটা নক্ষত্র যে এই নক্ষত্র যে মানে কোনো কাজের জন্য যদি চেষ্টা করে তো বিফলে যায় না, এবং সে কাজটা কিন্তু নিজের হাতে প্রাপ্তি নেয়, মানে প্রাপ্তি ঘটে এক কথায় বলতে গেলে, যে কর্ম করলে সেই কর্মের ফলটা কিন্তু হাতেই চলে আসে। আর এবার হাতের যেহেতু একটা ভূমিকা উঠে আসছে, যার জন্য কিন্তু এই নক্ষত্রের মানে সিম্বলই দেওয়া হয়েছে হাতের সিম্বল। কারণ যে কোনো কাজ করতে গেলে একটা হাতের বিশেষ ভূমিকা থাকে। এবং এই যে নক্ষত্রটা, এই নক্ষত্রের অধিপতি হচ্ছে কি চন্দ্রমা। চন্দ্রমার থেকে কি বোঝাচ্ছে, মন জিনিসটাকে বোঝাচ্ছে, মাইন্ড জিনিসটাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের মাইন্ডের মধ্যে যে জিনিসগুলো মানে ঘুরে এক কথায়, বা যে আমাদের কল্পনা, সেই জিনিসটাকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে কিন্তু প্রয়োজন হয় এই হাতের। কারণ মাইন্ডের মধ্যে যে জিনিসটা কল্পনাটা ঘোরে তার যে একটা রূপ, সেটা কিন্তু এই হাতই দেয়। যার জন্য আবার এই হস্তা নক্ষত্রের জাতকরা না, জাতক জাতিকারা খুব কল্পনাপ্রবণ হয়, এবং এরা যদি কোনো কাজকে টার্গেট করে নেয় যে আমি এটা করব, তো এদের সাথে কিন্তু একটা গড গিফট হয়ে যায়, যে ঈশ্বর কিন্তু তাদেরকে কিন্তু মানে সাহায্য করে ফেলে, যে মানে ঈশ্বরের একটা আশীর্বাদ বলতে গেলে এই নক্ষত্রের উপর, যে এরা যদি কোনো কিছু একটা কল্পনা করে এবং সেটার উপর যদি নিজের কাজটা মানে মনোযোগ দিয়ে দেয় যে আমি এটা করবই, সংকল্প নিয়ে নেয়, তাহলে কিন্তু করতেও পারে, এবং এতে কিন্তু ঈশ্বরের একটা শক্তি যথেষ্ট কাজ করে। তো এই নক্ষত্রে এবার মঙ্গল চলে এসছে, তাহলে কি হচ্ছে যে মঙ্গলের ঊর্জা চলে আসলো, আর চন্দ্রমার যে মনের যে একটা কল্পনা সেই জিনিসটা চলে আসলো, এবং বুধের রাশিতে চলে আসলো। বুধ কি ম্যানেজমেন্ট, স্মরণশক্তি, তাহলে এইগুলো জিনিস কিন্তু উঠে চলে আসছে, অর্থাৎ বাস্তবায়িত হয়ে যাওয়া জিনিস, কিন্তু বাস্তবায়িত হয়ে যাওয়া, একটু চেষ্টা করলেই কিন্তু কাজ হাতের মুঠোয় চলে আসবে, এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে মঙ্গলের এই অবস্থান। এবং এই নক্ষত্রের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট কিন্তু দেওয়া হয়েছে অগ্নি। তো অগ্নির যে ঊর্জা, সেটাকে মনের মধ্যে একটা কেন্দ্রভূত করে নিয়ে সেটা হাতের মাধ্যমে রূপরেখা দেওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে। এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস কিন্তু প্রবল থাকে, এবং তার সাথে কিন্তু কী থাকে, যে সংঘর্ষ থাকে, সংঘর্ষের মধ্যেই কিন্তু এদের সফলতাটা থাকে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো সময় নেগেটিভ কাজ করা উচিত না, যেটা সমাজের বিরুদ্ধে হয়ে যায়, এরকম কাজ করা উচিত না, না তো কিন্তু এর নেগেটিভ আবার প্রভাব পড়ে। যেমন হাতের কাজ, তো যে কোনো ক্ষেত্রে হাতের একটা 2 নম্বরই কাজও হতে পারে, যেমন পকেট মারিও হতে পারে, কিংবা যে কাজগুলোতে মানে একটা মানে সমাজের বিরুদ্ধে হয়ে যায়, সেই কাজগুলো কোনো সময় কিন্তু করা উচিত না, না তো এর বিপরীত প্রভাবও পড়ে।
তো যাই হোক, মঙ্গলের এই অবস্থান আমূল একটা ভালো পরিবর্তন হতে যাচ্ছে এবং ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে এবং যারা কর্মের সন্ধান করছেন এই মুহূর্তে তাদেরও কর্মের সন্ধান হবে, বা যেই কর্মেই থাকুক সেই কর্মের একটা উন্নতির যোগ। তবে বিশেষ করে এই যে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে, এটা সন্তানের ঘর এবং শিক্ষা দীক্ষার ঘর, এবং যে অষ্টম দৃষ্টিটা মূল ত্রিকোণ রাশিতে পড়ছে যেটা হচ্ছে মেষ রাশি, এটাও কিন্তু উচ্চশিক্ষার ঘর এবং এটা ধর্মের ঘর, পিতার ঘর। এবং তার সাথে মঙ্গলের যে সপ্তম দৃষ্টিটা অষ্টম ঘরে পড়ছে, এটাও কিন্তু গভীর বিদ্যা, আধ্যাত্মিক ঘর, এই জিনিসটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে যে সমস্ত পিতামাতার মানে সন্তানেরা বেশি করে যেরকম হস্তশিল্প বা টেকনিক্যাল জিনিস, যেমন সফটওয়্যার বিদ্যা হোক বা কম্পিউটার সায়েন্স হোক বা ইঞ্জিনিয়ারিং লাইন হোক, যেখানটাতে হাতের কাজগুলো বেশি চলছে, বা কোনো হস্তশিল্পের সাথে যুক্ত হোক, এই সমস্ত প্রফেশনালের সাথে যারা যুক্ত বা চেষ্টা করছেন কাজের, তাদের কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, কিংবা কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে। কারণ লাভের ঘরে কিন্তু 2 গুরুর অবস্থান থাকছে এবং 21 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে এবং মঙ্গল যে দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি, তার দেবগুরু বৃহস্পতির কিন্তু মূল ত্রিকোণ রাশিকেই দেখছে, এবং শনিও কিন্তু ওই পঞ্চম ঘর দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। শনি কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির সাধারণ রাশিতে অবস্থান করছে। সেরকম আবার কিন্তু কেতুরও কিন্তু দৃষ্টি থাকছে ওই পঞ্চম ঘরে, অর্থাৎ পঞ্চম ঘর কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। তো শিক্ষার দিক থেকেও কিন্তু বিশেষ এই সময়কালে সফলতা পাবে যারা উচ্চশিক্ষার জড়িত রয়েছেন বা উচ্চশিক্ষা নিয়ে কোনো কর্মের সন্ধান করছেন, সেটা যেগুলো সাবজেক্টগুলো বললাম, এগুলোর দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আবার মঙ্গল থেকে কি খাবার দাবারের কাজগুলো দেখা হয়, তো যারা খাবার দাবারের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিং হোক, হোটেল ব্যবসা হোক, রেস্টুরেন্ট হোক, বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছে, সেই কাজগুলো তো যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে এই সময়কালে। তার সাথে আবার বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। এবং এই সময়কালে সিংহ রাশির ক্ষেত্রে আবার এটাও উঠে আসে যে নিজের কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য ইনভেস্টের ব্যাপারটাও কিন্তু উঠে আসছে, যেখান থেকে একটা ভবিষ্যতের রূপরেখা তৈরি হবে এবং যেখান থেকে একটা ইনকামের সোর্স তৈরি হবে, এটাও কিন্তু উঠে আসছে। এবং এরপরে যখন সূর্য রাশির উপর চলে আসবে, তখন কিন্তু আবার বিশেষভাবে প্রভাবিত হবে এই সিংহ রাশি। কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির ভালো যোগ থাকবে। অর্থাৎ এই সময়কালে পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেগুলো দূর হবে। সন্তান যে কর্মই করুক, সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা উচ্চ আধিকারিক পদে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, মান সম্মানের যথেষ্ট বৃদ্ধি হবে। এই সময়কালে পৈতৃক সম্পত্তিও সন্তান পাবে, বা পিতার যে সমস্ত কাজ, সেই কাজগুলো হস্তান্তর হবে, এগুলো কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। প্রত্যেক দিন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যারা গুরুর দীক্ষা নিয়েছেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে অবশ্যই এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।